Beating the batsman. Well, he's not waiting anymore. He's gone up. Oh! Bangladesh has won, but that might have touched the hand. But what a terrific ending! দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে সমতা আনল বাংলাদেশ। 8 বছর পর ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেল টাইগাররা। বাংলাদেশের 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে থাকলো না সংশয়, সমর্থকদের বাঁধনহারা উল্লাস। সবচেয়ে বেশি ভালো লাগছে সাউথ আফ্রিকাকে হারাই দিয়ে আমরা বুঝাইতে পারছি যে ইন্ডিয়ার মতন এমন দলকে আমরা পাত্তাই দেই না। সবার খেলা ভালো, এখানে ফিস্ট করে কার মতো না, সবাই আমরা সবাই আনন্দিত। আর সভ্য, আই লাভ ইউ। দেখছিলেন খেলার সময় শিরোনাম, আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি। আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আজ অনেকদিন পর আবারও জয়ধারে ফিরেছে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে আমরা ম্যাচ রিপোর্টটা দেখে আসবো। শুরুতেই বাংলাদেশের জয়ের খবর। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনলো টাইগাররা। সৌম্য ও মাহমুদুল্লাহর জোড়া 50-তে প্রোটিয়াদের বিপক্ষে 163 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 22 ওভার 2 বল হাতে রেখেই মাত্র 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ভেড়ায় বাংলাদেশ। এর আগে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 162 রানে গুটিয়ে যায় সফররত দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। একটা জয়ের আশায় চাতক পাখির মতোই চেয়েছিল সমর্থকেরা। অবশেষে প্রত্যাশার প্রাপ্তি মিলল। 2007-এ গায়ানার পর আবারও পটিয়ারা বধ হল মিরপুরের মাটিতে। প্রায় 150 বল হাতে রেখে দাপটের সাথে সিরিজে ফিরল বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত সিরিজে জয়ের নায়ক মুস্তাফিজে ঘায়েল ডিকক। স্বপ্নিল এক ডেলিভারিতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মিস্টার ক্লাসিক হাশিম আমলার উইকেট উপড়ে ফেলেন রুবেল হোসেন। 22 রানে 2 ওপেনারের বিদায়ে প্রতিপক্ষের টুটি চেপে ধরেন আপুসীন নেতা মাশরাফি। তাতে 16 আনা মাসুল দিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। হঠাৎ আক্রমণে নাসির প্রথম বলেই বোল্ড রাইলি রসু, আবারও সুকৌশলী ম্যাশ। বল তুলে দিলেন মাহমুদুল্লাহর হাতে। কিলার মিলারকে কিল করে ক্ষান্ত হলেন তিনি। এরপর সিরিজের ইনফর্ম ব্যাটসম্যান ডুপ্লেসি যখন 41 রানে, তখন আবারও নাসিরের ভেলকি। গলার কাটা তখন ডুমিনি, কিন্তু মুস্তাফিজের কাটারে ফিরলেন প্যাভিলিয়নে। 100 রানে প্রথম সারির 6 ব্যাটসম্যানকে হারিয়ে চোরাবালিতে ডুবছিল পটিয়ারা। শেষটায় ত্রাণকর্তা ফারহান বিয়াদ্দিনের 36 রানের পরেও 24 বল বাকি থাকতে বাংলাদেশের কাছে সর্বনিম্ন রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। 3-এর নিচে ইকোনমিতে 3টি করে উইকেট নিয়েছেন নাসির ও মুস্তাফিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোনো আহামরি বোলার না রাবাদা, এমনটা বলে খোঁচা মেরেছিলেন নাসির হোসেন। কিন্তু সেই রাবাদায় যে দক্ষিণ আফ্রিকার আগামী দিনের তারকা তা প্রমাণ করেন তামিম ও দারুণ খেলতে থাকা লিটনকে পরিষ্কার বোল্ড করে। 24 রানে 2 উইকেট হারালেও বাকিটা সময় সৌম্য ও মাহমুদুল্লাহ মিলে পিটিয়ে শাসন করেছেন পটিয়া বোলারদের। বাংলাদেশের জয়ে স্বপ্ন সারথী খ্যাপাটে ব্যাটিং করে সৌম্য তৃতীয় 50-র সাথে আফসোস জাগানো অপরাজিত 88 আর মাহমুদুল্লাহ 13তম 50-তে পটিয়াদের বিপক্ষে দীর্ঘ 8 বছর পর কাঙ্ক্ষিত জয় পায় বাংলাদেশ। সেই সাথে ঢাকা থেকে বাংলাদেশের বিজয়ের ধ্বনি পৌঁছে যায় দেশের সীমানা ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার পিটার্সমরিজবার্গে। কারণ বড়দের মতো সেখানেও বাংলা যুবরা রচনা করেছে বিজয়ের গল্প। ক্রিকেটের হিসেবের পাতা প্রতারণা না করলে 2017 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। সেই সাথে এবার টাইগারদের মিশন রোড টু চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে তার প্রত্যাশা শেষ ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখবে টাইগাররা। অন্যদিকে ম্যাচ হারলেও বাংলাদেশের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা।
Last 4 match we lost, but আমাদের এই জয়টা খুবই প্রয়োজন ছিল। টানা কয়েকটি ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল আমাদের, আর এই জয়টাই বলে দেয় আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলছি। আর আজ আমাদের বোলাররা দারুণ খেলেছে, বিশেষ করে মুস্তাফিজ ও নাসির দুর্দান্ত বল করেছে। আমাদের প্রক্রিয়া ঠিক থাকলেই সিরিজের শেষ ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখবো বলে আশা করছি। 10 overs only 30 runs he gave. And the key on this type of wicket is if you get in, you try and make it count. বাংলাদেশ আজ খুবই ভালো খেলেছে। এই উইকেটে ভালো স্কোর করা সম্ভব ছিল, কিন্তু প্রথমে তাদের বোলাররা দুর্দান্ত বল করেছে। যদিও একটা সময় আমাদের মনে হচ্ছিল আমরা ম্যাচটা জিততে পারবো, কিন্তু তাদের ব্যাটসম্যানরা সেটা হতে দেয়নি। আশা করছি পরের ম্যাচে আমরা ঘুরে A দাঁড়াবো। bit of a chance, but credit to the Bangladeshi batters. They রাহুল ভাই, টানা 4 ম্যাচ হারের পর একটি জয় পেল এবং স্বস্তির জয়। এই জয়ের আসলে বাংলাদেশের কিভাবে দেখছেন জয়টাকে? যে গত আমরা জানি যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম 3টি ম্যাচেও কিন্তু এক পেশে একটা লড়াই হয়েছিল, দক্ষিণ আফ্রিকা জিতলো। ঘুরে দাঁড়ানোটা কতটা কঠিন ছিল বাংলাদেশের? না, আমি অতটা ওরকম মনে করি না, কারণ আপনি দেখেন যে আপনি দুইটা টাইপের খেলা, একটা টি-20 এর ফরম্যাটটা একটু অন্যরকম থাকে, এক্সক্লুসিভ শর্ট ভার্সন। সবসময় দেখবেন যে আপনার একটা ফিল্ডাররা সবসময় যেরকম মনে করে যেন ইটস ক্যাট লাইক অ্যাজিলিটির মতন আপনার শর্ট ভার্সনের মধ্যে যতটুকু পাওয়ার ক্রিকেট করা যায় ঠিক ওরকম, বাট তার ঠিক অপোজিট কিন্তু আপনার ওয়ান ডে। সো ওয়ান ডের চিন্তাধারাটা ঠিক একটু অন্যরকম। ইট উইল টেক টাইম, আপনার একটু সময় আছে, 20 ওভারের থেকে আরো 30 ওভার আপনি সময় পাচ্ছেন। তারপরে ধরেন আপনার নতুন রুলসে খেলা হচ্ছে, সব দিক থেকে কিন্তু একটু সময় থাকে। হ্যাঁ, আমরা ফার্স্ট ওয়ান ডেটা আপনি বলতে পারেন যে আমরা শুধুমাত্র একটা বলারের কাছে হেরে গেছি, হু টুক 6 উইকেটস, বাট রাবাদা, এবং ডেফিনেটলি হি ইজ এ ভেরি গুড বলার, আপকামিং সাউথ আফ্রিকান বলার। আন্ডার-19 সে কিন্তু ভালো পারফর্ম করেই কিন্তু সে এখানে এসছে, নো দ্যাট। বাট আমার কথা হলো যে জয়টা আমরা আজকে করেছি কিভাবে, আপনি যদি আমরা জাস্ট দাপুটে একটা জয় আসলে, হ্যাঁ, বাট কেন করলাম এই জিনিসটাই তো আমাদের ইভলিউশন করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে। আপনি দেখেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম ছিল, আমাদের বলাররা ঠিক কিভাবে বলটা করেছে, তারপরে যে রানের আমরা বেঁধে দিয়েছি ঠিক সেই রানের সাথে আমাদের টার্গেটটা কতটুকু স্বাচ্ছন্দ্যভাবে আমরা খেলেছি। যদি আমরা 2 উইকেট পড়ে গিয়েছিল, তারপর আপনি দেখেন যে 2 উইকেটের পড়ার মতন কিন্তু শুধুমাত্র তামিমকে আমি বলবো যে এই এত শর্ট মানে কম রানের মধ্যে 165 রান চেস করতে যদি আমাদের ডাউন দ্য উইকেটে যদি যে আমি বলারকে যদি আমি তাড়া করতে যাই, দেয়ার ইজ নো, মানে আমার মনে হয় না এটা কোনো দরকার ছিল। যেহেতু একটু অফ ফর্মে আছে, এখনই একটা সুযোগ আছে যে সে যদি একটা 40-50 রান বা 50 বা বড় রান যদি করতে, বিকজ হি ইজ ক্যাপেবল, এবং ও যদি এটা করতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য ভালো, অন্যান্য ব্যাটসম্যানদের জন্য যারা আছে তাদের জন্য সুবিধা হয়। বাট হোপ ফর দি পজিটিভ, এই জিনিসটা আমাদের একটা যে মাহমুদুল্লাহ ইজ কামিং ব্যাক উইথ এ ব্যাং, তার ওয়ার্ল্ড কাপের ফর্মটা যাতে করে আবার এখানে চলে আসছে, এবং পাশাপাশি সৌম্য হি রিয়েলাইজেস যে তার শর্ট রানগুলিকে কিভাবে বড় করা যায়, লেন্থটাকে কত বড় করা যায়, এবং আমার মনে হয় যে তার শুভবুদ্ধির জন্য কিন্তু আজকে বাংলাদেশের এই জয়। এবং আমি মনে করব যে ব্যাটসম্যানদের পাশাপাশি বলাররা যে কতটুকু অবদান রেখেছে সেটা মাশরাফিকে দেখলেই বোঝা যায়, যে তার সংবাদ সম্মেলনে সবসময় কিন্তু সে তার বলারদের সাপোর্ট করে, এবং সে কিন্তু আগে থেকেই বলেছে যে ম্যাচ যদি জিতে তাহলে বলাররাই জিতাবে, এবং আমার মনে হয় যে বলাররা যে কাজটা করেছে ব্যাটসম্যান ফিনিশ করেছে উইথ এ সলিড পারফরমেন্স। সৌম্যর ব্যাটিংটা একটু আলাদা করে বলতে চাইবো যে সৌম্য পাকিস্তানের এগেইনস্টে একটা সেঞ্চুরি করলো, এরপর কিন্তু বড় স্কোর পাচ্ছিল না। আজকের এই ইনিংসটা দক্ষিণ আফ্রিকার আমরা জানি যে তাদের বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সবচেয়ে শক্তিশালী, এরকম একটা বোলিং অ্যাটাকের এগেইনস্টে এরকম স্বাচ্ছন্দ্যে খেললো এবং অনেক স্ট্রোক ছিল তার শটে। এই ইনিংসটা আসলে তার সামনে আমরা জানি যে আরেকটা ওয়ানডে আছে, 2টো টেস্ট আছে, কতটা তার কনফিডেন্স বিল্ড আপ করবে এই একটা ইনিংস? দেখেন, সৌম্য যখন প্রথম ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে এবং ন্যাশনাল টিমে চান্স পেয়েছে, তার খেলার ধরনটা কিন্তু আপনি সবসময় দেখবেন যে একই। তামিম যেরকম স্ট্রোক খেলে তারপরও তামিম যখন অনেক সময় দেখবেন যে আপনার ব্যাট পেস যায়, তখন কিন্তু সে অনেক বলও খেলেছে, অনেক বল খেলে রান করেছে জিম্বাবুয়ের এগেইনস্টে। কেন? বিকজ সে রিয়েলাইজ করেছে। সৌম্যর ব্যাপারটা কিন্তু তাই, আপনি ওই স্ট্রোক খেলতে পছন্দ করে, যেটা আমাদের কোচ এবং আমার মনে হয় যে তার ন্যাচারালি যেটা নষ্ট করতে হয় নাই, বাট তার রিয়েলাইজেশনটা হয়েছে যে আমি কিছু কিছু বল, হয়তো সব বল না মেরে কিছু কিছু বল আমাকে অনার করতেই হবে। আপনি দেখেন ইমরান তাহিনের বলগুলো কিন্তু সে 5টা বলও কিন্তু ডিফেন্স করেছে, এবং যখন 6 মারার দরকার ছিল সে কিন্তু 6 মেরেছে। হোয়েন ও জানে যে ও যখন দেখবেন যে বল যখন উইকেটে সেট হয়ে যাবে তখন বল টার্ন করুক, আর যত বড় পেস বল করুক না কেন। আজকেও কিন্তু দেখেন রাবাদাকে পুল মেরেছে, অন্যান্য পেস বোলারদেরও কিন্তু পুল মেরেছে, যেটা গত ম্যাচে গুলিতে হচ্ছিল না, টাইমিং হচ্ছিল না।
দ্যাট ইজ কল দি আপনার কি বলে এক্সপিরিয়েন্স। যত ম্যাচ খেলবে তত এক্সপিরিয়েন্স বাড়বে। মাত্র 15টা ওয়ানডে খেলেছে, 500 and 600 রান করেছে, 600 বেশি রান করেছে। দেয়ার ইজ এ লটস অফ ওয়ে টু গো এহেড। আমার মনে হয় যে হি ইজ এ ভেরি গুড ক্যাপেবল প্লেয়ার ফর দি নেক্সট বাংলাদেশ টিম। আর ভাই আজকের উইকেটটা নিয়ে আমরা বলতে চাইবো, একটু কথা বলবো যে প্রথমে আমরা দেখলাম যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করছিল একটু স্লো ছিল, বল ব্যাটে আসছিল না, ঠিকমতো খেলতে সমস্যা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিং এ গেল তখন কিন্তু দেখলাম শুরু থেকেই সৌম্য স্ট্রোক খেলছে, রিয়াদু কিছুক্ষণ উইকেটে একটু সময় নিয়ে সেও স্ট্রোক খেললো, এবং লিটনও কিন্তু যতক্ষণ আউট হলো, বলটা দুর্দান্ত একটি বল ছিল রাবাদার, তার আগ পর্যন্ত কিন্তু স্ট্রোক খেলছিল। তো উইকেটের এরকম এত ডিফারেন্ট, মানে প্রথম ইনিংসে একরকম দেখলাম, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এত ইজিলি ব্যাট করলো। দেখেন উইকেটের ব্যাপারে এইসব উইকেটে কিন্তু আমাদের প্লেয়াররা সাবকন্টিনেন্ট বা আমরা কিন্তু ইউজ টু। আপনি দেখেন আজকে কিন্তু উইকেটে পেস ছিল এবং আপনি কিন্তু বল টার্ন ছিল, যেটা কিন্তু ওদের ক্ষেত্রেও তাই হতো। ওরা কিন্তু বলেছে, ক্যাপ্টেন বলেছে যে না, বাংলাদেশ প্লেড ভেরি ওয়েল। তারা যে ধরনের উইকেটে, এই উইকেটে কিন্তু রান হয় এবং বাংলাদেশ কিন্তু রান করেছে। কেন? বিকজ বাংলাদেশের 2 উইকেট পড়ে গিয়েছে, বাট তারা একটু সময় নিয়েছে, একজন স্ট্রোক খেলেছে আর একজন সাপোর্ট দিয়েছে, যেটা দরকার। মাহমুদুর রীতি অনুযায়ী খেলেছে। উইকেটের ধরনটা হলো যে উইকেটে আমরা ওদেরকে বল সেট হওয়ার আগেই কিন্তু আমরা রানগুলি করে ফেলতে সক্ষম হয়েছি। ডুমিনিকে কিন্তু আমরা কোনো সুযোগই দিইনি এবং আপনি অন্যান্য পেস বোলারদের কিন্তু আমি সুযোগই দিইনি। ওদের কিন্তু মাত্র 2টাই স্পিনার, ইমরান তাহির দুমিনি যখন এটা ক্লিক করতে যখন পারে নাই, তখন আলটিমেটলি পেস বোলারকে দিয়ে কিন্তু তাদেরকে কাজ চালাতে হয়েছে। সেটা তাদের জন্য সাপে বড় হয়েছে এবং আমার মনে হয় যে তারা বাংলাদেশ ডিজার্ভ উইন করেছে, যেভাবে উইন করা দরকার। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ, তাই দেশের ক্রিকেট সমর্থকদের উল্লাস যেন থামার নয়। সৌম্য মুস্তাফিজের দায়িত্বশীল পারফরমেন্সকে প্রশংসায় ভাসালেন সমর্থকরা। তবে ক্রিকেট ভক্তরা থামতে চান না এখানেই, প্রত্যাশা এবার টাইগারদের সিরিজ জয়ের সাক্ষী হওয়ার। গেল কয়েক মাসে দেশের মাটিতে যে রাজত্ব তৈরি হয়েছে, হঠাৎ করে যেন বালির বাঁধে ভেঙে না পড়ে, এমন প্রার্থনা নিয়েই মাশরাফিদের সমর্থন দিতে এসেছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। তাই সারাদিনের আগুন ঝরানো রোদ আর সিরিজ হারানোর শঙ্কা, এসব ডিঙিয়েই মিরপুরের গ্যালারি মাতানোর শপথ ছিল তাদের। হতাশ করেনি টাইগাররাও, প্রোটিয়াদের শাসন করেই তারা জিতে নিয়েছে সিরিজে ফেরার ম্যাচটি। নেক্সট ম্যাচটা আমরা সিরিজ জিতবো, সিরিজ জিতে চ্যাম্পিয়নশিপ অবশ্যই আমরা নিব। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো এবং সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া যে আসে আমাদেরকে আর হারানো সম্ভব না। চট্টগ্রাম স্টেডিয়ামে যে খেলাটা হবে ওটা আমরা জয় লাভ করবো, সিরিজ জয় করবো, জিতছি এবং এটির মাধ্যমে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত হয়েছে। অনেক খুশি, অনেক বাংলাদেশের এই জয় আমরা অনেক খুশি, ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতবো। তবে খেলাটির নাম যখন ক্রিকেট, এই খেলাটির যে কোনো ম্যাচেই থাকে উত্তেজনা ছড়ানোর দাবি। এ ম্যাচেও ছিল। দেশের সীমানা ছাড়িয়ে খেলা দেখতে আসা ভিনদেশীদের কণ্ঠেও ছিল টাইগারদের প্রশংসা। আমার আশা পূর্ণ হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ 50 করছে, মাহমুদুল্লাহ রিয়াদ ইজ অন ফায়ার। সম্পূর্ণ খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে। সভ্য, আই লাভ ইউ। সাউথ আফ্রিকাকে হারাই দিয়ে আমরা বুঝাইতে পারছি যে ইন্ডিয়ার মতন এমন দলকে আমরা পাত্তাই দেই না, উড়াই দেই, উড়াই দেই। South Africa has been really good in the 20s, and today Bangladesh was just playing much better. So I'm really looking forward to the third ODI. প্রথম ওয়ানডেতে যে মিরপুরের মাঠে বাংলাদেশ ডুবেছিল হারের লজ্জায়, দুদিন পর ঠিক সেখানেই রচনা হলো সম্পূর্ণ ভিন্ন একটি ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী হলেন খেলা দেখতে আসা অগণিত সমর্থক। এখন লক্ষ্যটা সিরিজ জয়ের দিকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। রাহুল ভাই, আজ আমরা দেখলাম যে শুরুতে বাংলাদেশের বোলারদের যে ব্রেক থ্রু এনে দেওয়ার, সেটা কিন্তু মুস্তাফিজ দিল। যে আমরা দেখলাম প্রথম 3টে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরকম সফলতা পাননি, আজ পেলেন। একই সঙ্গে রুবেল কিন্তু বেশ কয়েকটি ম্যাচ বসেছিলেন, ইনজুরি কাটিয়ে এরপর বেশ কয়েকটি ম্যাচ বসেছিলেন, আজ ফিরলেন নাসির। এরপর নাসির দিনে দিনে কিন্তু আসলে একজন স্পেশালিস্ট অফ স্পিনার হয়ে উঠছে। এই 3জনকে নিয়ে কি বলবেন, মুস্তাফিজ, রুবেল এবং নাসির? এদের ব্যাপারগুলি তো দেখেন, ওরা কিন্তু পরীক্ষিত। মুস্তাফিজ কিন্তু প্রথম 2টা ওয়ানডে টি20তে পাকিস্তানের সাথে দে প্রুভ এন্ড উই নো দ্যাট মানে হোয়াট টাইপ অফ বলার মুস্তাফিজ। রুবেলের ব্যাপারে তো আসলে কোনো কিছু বলার নাই, ডিভাস্টিং 2 উইকেটস ইন ওয়ার্ল্ড কাপ, তার সমর্থনের ব্যাপারে কোনো অসুবিধা নাই। বাট টিমের মধ্যে কিছু পরিবর্তনটা লক্ষণীয় ছিল। আপনি দেখবেন যে জুবায়ের আসলে এই লেভেলে এখনো যদি আপনাকে আরো বেশি, তাকে ঘরোয়া ক্রিকেটে আরো বেশি বল করতে হবে, আরো বেশি পারফর্ম করতে হবে, এই সুযোগটা কিন্তু আসলে সে পাচ্ছে না। এই জিনিসটা কিন্তু আসলে করা উচিত এবং তাকে ওই ধরনের টিমই বেছে নেওয়া উচিত, যাতে করে সে অ্যাটলিস্ট বোলিংটা করতে পারে এবং সে যদি ভালো পারফর্ম করে ডেফিনেটলি সে আবার আসবে। আবার আপনি রুবেলের ব্যাপারটা দেখেন, আমাদের কিন্তু পেস বোলারদের ঘাটতি আছে।
ইয়ে আপনার কি বলে তাসকিন ইনজুরিতে আছে, এই ইনজুরির সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমাদের রুবেলের উপর যাতে করে বেশি প্রেশার না পড়ে, কারণ আমাদের অনেক বড় সিরিজ যাচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, টানা খেলার উপর আছে অক্টোবর পর্যন্ত। সো এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে, বিকজ আমাদের পাইপলাইনের ফাস্ট বোলার নাই। তো অনেক কিছু মিলেই কিন্তু আজকে আমাদের কামব্যাক করার জন্য টি-20 দুটো ম্যাচ হারা, ওয়ানডেতে প্রথম ম্যাচটা হারা, তো আমাদেরকে কামব্যাক করতে গেলে উই হ্যাভ টু গিভ মানে আমাদের টিমটাকে অ্যাটলিস্ট একটা বেটার পজিশনে আনতে হবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির টনিকটা আমার মনে হয় যে কিছুটা হলেও কাজে দিয়েছে, যেটা আমরা জানি। হ্যাঁ, দিয়েছি। আমি জানি না, আমরা জানি না যে কি বলেছে না বলেছে, বাট আলটিমেটলি কিছুটা মেসেজ ওরকমই ছিল যাতে করে উদ্বুদ্ধ যাতে করে হয় বাংলাদেশ টিম, সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা এই ম্যাচে দেখেছি, কিন্তু বিগত 3টা ম্যাচে কিন্তু আমাদের ওইরকম পরিলক্ষিত হয় নাই। কিছু রিল্যাক্সেশন ছিল, রিল্যাক্স ছিল, সবকিছু মিলে কিন্তু কিছুটা পরিবর্তন আমাদের এখানে এসছে। এবং বাংলাদেশ কিন্তু যার যে সাবজেক্ট ছিল, পেস বোলারদের যেখানে বোলিং করার কথা ছিল, এবং সব থেকে আমি যেটা ইম্পর্টেন্ট দিব যে বোলিং হ্যান্ডেলিং, যে সময়টুকু আমাদের দরকার। আপনি দেখবেন মাশরাফি কিন্তু 5 ওভার বল করেছে, প্রথম 4 ওভার করার পরে কিন্তু অনেক পরে কিন্তু সে লাস্ট ওভারগুলি করতে এসেছে, কিন্তু বিগত ওভারগুলিতে বা ম্যাচেগুলিতে কিন্তু দেখা যাচ্ছে না। কেন? বিকজ তার উপর কনফিডেন্স আছে নাসির, যার কথা বললেন। নাসির বিগত কয়েকটা ম্যাচেই কিন্তু সে ভালো পারফরমেন্স করছে, এবং লেফটির ক্ষেত্রে কিন্তু তার ব্যাপারটা কিন্তু খুবই কার্যকরী, যেটা আমরা প্রুফ দেখছি। এবং ব্রেক থ্রুটা কিন্তু সেই এনে দিচ্ছে। প্লাস রুবেলের কিছু পেস বোলিং যে ফাস্ট বোলারের যে যতটুকু এক্স্যাক্টলি, আর মুস্তাফিজের আগে যে প্রথম যে ইন্ডিয়ার সাথে যে বোলিংগুলি করেছিল, যে লাইন অ্যান্ড লেন্থে, সেই লাইন অ্যান্ড লেন্থেই বল করেছে। স্লোয়ারগুলি তার আরো একটু ডিফেন্সিং ছিল, সেই আগের স্লোয়ারগুলিতে আপনার বল ব্যাটে এসেছে, এবং এখনকার স্লোয়ারগুলি বলটা একটু পপ করেছে, এই জন্যই তারা আগে খেলতে যেয়ে কিন্তু ক্যাচগুলি আউট হয়েছে। এই কিছু ডিফারেন্স, কিছু আর ক্রিকেট খেলতে গেলে আপনাকে কিন্তু অ্যাটলিস্ট কিছু লাক ফেভার করতেই হয়। তো আমাদের প্রথম ওয়ানডেটা কিন্তু আলটিমেটলি খুব একটা বেশি লাক ফেভারও করে নাই, বিকজ আমরা যে বলার রাবাদা যে বলগুলি করেছে আমাদের ক্ষেত্রে একটু নিউ ছিল, এবং তার পেসটা কিন্তু আসলে আমরা অ্যাডজাস্ট হতেও কিন্তু একটু সমস্যা হচ্ছিল। আমার মনে হয় যে পরবর্তীতে ব্যাটসম্যানরা বুঝে শুনে এবং তাকে হয়তো হ্যান্ডেল করতে পেরেছে। তবে একটা জিনিস, এটা আসলে হয়তোবা দর্শকরাও ভাবছে যে প্রথম দুটি ম্যাচই টি-20তে 96 একটাতে, পরেরটিতেও হারলো, ওয়ানডে ম্যাচও বাজেভাবে হারলো, হঠাৎ করে এতভাবে টার্ন অ্যারাউন্ড, যে 22 ওভারের মতো বল হাতে রেখে জয়, প্লাস তাদেরকে অল আউট করে দেওয়া। দক্ষিণ আফ্রিকাকে এর আগে মাত্র একবার অল আউট করতে পেরেছিল বাংলাদেশ 2007 সালে। এই আমূল পরিবর্তনটা আসলে এটা কি, যেটা বললেন যে আপনি বোর্ড প্রেসিডেন্টের একটা যে উদ্বুদ্ধ করেছিলেন, শুধু কি সেটাই, নাকি অন্য কিছু তাদের কাজ করেছে ক্রিকেটারদের মাঝে? বোর্ড প্রেসিডেন্ট হলো ইটস ওয়ান অফ দি পার্ট, বাট তাছাড়াও আমি বলবো যে ওই আলটিমেটলি তো উনি তো আর মানে জাদুর কাঠি নিয়ে আসেন নাই যে না রাতারাতি চেঞ্জ করে দিবেন। জাদুর কাঠিটা কিন্তু প্লেয়ারদের মধ্যেই কিন্তু আছে, এবং উনার একটা স্বাভাবিকভাবে একটা সিনিয়র বোর্ড প্রেসিডেন্ট যখন একটা স্পিক আউট করে, তখন আলটিমেটলি এটা কিন্তু একটা মূল্য আপনাকে দিতেই হবে। আর আরেকটা জিনিস হলো যে মাশরাফিকে নিয়ে আমরা আসলে যে এত বেশি গুণগান করে, বিকজ হি ডিজার্ভস, এবং তার এই পরিবর্তনটা কিন্তু আলটিমেটলি তাকে ঘিরেই কিন্তু হয়। এবং সবথেকে বড় কথা হলো যে প্লেয়াররা কিন্তু তার উপর খুবই আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে, এবং ও কিন্তু জানে যে কোন প্লেয়ারকে দিয়ে আমার কোন জিনিসটাকে পারফরমেন্সটাকে বের করে নিতে পারবে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশ টিমকে কিন্তু এখন না, আপনি যদি দেখেন যে আমূল পরিবর্তনের কথা বলছেন, আমরা কেন এত অল আউট করে দিতে পারতাম এত কম রানে, আগে কেন আমরা করতে পারিনি। ইটস এ মেন্টাল গেম, ক্রিকেট ইজ এ মেন্টাল গেম। তারা তখন বুঝতে পারে নাই, না 3টা হারলে আলটিমেটলি এই পারফরমেন্সটা হতো না। এবং পরবর্তীতে আপনি দেখবেন যে যখন আমরা জহুর আহমদ চট্টগ্রামে যখন খেলতে যাব, সেটার সারফেসটা অন্যরকম, এনভায়রনমেন্ট অন্যরকম, উইকেটের ধরন অন্যরকম, ওটা একটু ব্যাটসম্যানদের ফেভারে থাকে। ইউ নেভার নো যে সেখানে হয়তো বড় রান করেও কিন্তু আমরা চেস করতে পারি। এবং সেই ম্যাচে আসলে আপনার কি মনে হয় যে চট্টগ্রামের ম্যাচটাতে কি হতে পারে, যে বাংলাদেশ কি, যেটা সমর্থকরা বলছেন যে সিরিজ জয়, আদৌ কি সেটা সম্ভব হবে কিনা আপনার কি মনে হয়? একটু ব্যাকে যাই আমি কথাটার উত্তর দেওয়ার আগে। আমরা কি টি-20তে ম্যাচ জেতার পরে কিন্তু আমরা কিন্তু ওয়ানডেতে কিন্তু কেউ কল্পনা করতে পেরেছিলাম যে আমরা সিরিজ জয় করব? আমরা কিন্তু চেয়েছিলাম যে অ্যাটলিস্ট একটা যাতে করে জয় যদি আমরা পারি। এবং সাউথ আফ্রিকা আসার আগে কিন্তু অনেক প্লেয়াররাও কিন্তু বলেছিল যে আমরা যদি এখান থেকে যদি অ্যাটলিস্ট একটা ম্যাচ যদি আমরা জিততে পারি, এটাই আমাদের জন্য অ্যাচিভমেন্ট। আমাদের কিন্তু ওই লক্ষ্যটা কিন্তু আলটিমেটলি আমরা অ্যাচিভ করেছি। নাও দিস ইজ দি সেকেন্ড আপনার স্টেপস। সেকেন্ড স্টেপসের জন্য ডেফিনেটলি বাংলাদেশ টিম কখনোই ছেড়ে কথা বলবে না, বাট ইটস সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকা, আমরা জানি সাউথ আফ্রিকা চোখার খ্যাত এবং তাদের এই ধরনের ফাইনাল সিরিজ জাতীয় মানে আপনার রেজাল্ট নির্ভর করার মতন যেসব ম্যাচগুলি হয় তাদের অনেক পচার সম্মুখে পা কাটে। আমরা ওইটাও আশা করি না, আমরা চাই যে আমরা ঠিক যেভাবে পারফরমেন্স করছি ঠিক সেরকম পারফরমেন্স করি, যাতে করে বাংলাদেশ টিম বিশ্বের এখন যেরকম বাংলাদেশকে নিয়ে একটা চিন্তা ভাবনা করছে সেই চিন্তাটা যাতে করে ছেদ না পড়ে, এবং সেটাই আমরা আশা করবো যাতে করে বাংলাদেশ টিম যাতে করে ক্রিকেট খেলে সিরিজটা জয় করে। রাহুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমরাও আশা করছি আসলে যে ক্রিকেট আজকে খেলেছে আগামী ম্যাচে একই রকম খেলে হয়তো সিরিজ জয়টা আমরা দেখতে পাবো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য মুশফিকুর রহিমকে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে প্রথমবার মতো ডাক পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর দল থেকে বাদ পড়েছেন শুভাগত হোম ও আবুল হাসান রাজু। পাশাপাশি সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন বাংলাদেশের বিশ্বকাপ নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্ট দলেও ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে দারুণ বল করতে থাকা পেসার মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে। এখন পর্যন্ত 10টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 28টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দলের অন্য সদস্যরা হলেন মুশফিক, তামিম, সাকিব, ইমরুল, লিটন, মুমিনুল, সৌম্য, নাসির, তাইজুল, জুবাইর, রুবেল ও মোহাম্মদ শহীদ। 21 জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। জয়ের ধারায় ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলকে 8 উইকেটে হারিয়েছে ইয়াং টাইগাররা। আগে ব্যাট করে 9 উইকেটে 170 রান করে স্বাগতিকরা, জবাবে 58 বল ও 2 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। পিটার মারিটসবার্গে টস জিতে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। স্কোরবোর্ডে 30 রান তুলতেই টপ অর্ডারের 4 ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দল। তবে স্মিথ ও ভেরেন্নির ব্যাটে ভর করে এগুতে থাকে স্বাগতিকরা। তবে স্মিথ 59 রানে আউট হলে প্রোটিয়া যুবদের রান তোলার গতি কমে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 170 রান করে তারা। বাংলাদেশের পেসার সাইফুদ্দিন 42 রানে নেন 4 উইকেট। জবাবে দলীয় 33 রানে পিনাক ঘোষের উইকেট হারায় বাংলাদেশ, কিন্তু সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর 50তে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়াং টাইগাররা। শান্ত 69 রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ে ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে 62 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল ভারত। আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে 272 রানের টার্গেট দেয় সফরকারীরা, জবাবে 209 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুটা দুর্দান্তভাবে করে টিম ইন্ডিয়া। রাহানের 10ম ও বিজয়ের প্রথম 50তে 112 রানের ওপেনিং জুটি পায় ভারত। রাহানের 63 রানে চিবাবার বলে ও বিজয় 72 রানে মাতজাভির বলে আউট হয়ে 7 ঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন আগের ম্যাচের নায়ক আম্বাতি রাইডু। ব্যক্তিগত 41 রান করে তিনি ফিরে যাবার পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত 271 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে সিবান্দাকে হারিয়ে শুরুতে ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়ে কখনোই ম্যাচে ফিরতে পারেনি। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যক্তিগত 72 রানে রান আউটের শিকার হন ওপেনার চিবাবা। ভুবনেশ্বর কুমার 33 রানে নেন 4 উইকেট, আর ম্যাচ সেরা হয়েছেন মুরলী বিজয়। অ্যাশেজের খবর। মর্যাদার অ্যাশেজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছিল অস্ট্রেলিয়া। আর বর্তমান ওয়ানডে চ্যাম্পিয়নদের এমন বাজে পারফরমেন্স মেনে নিতে পারছে না অজি সমর্থকরা। অন্যদিকে কার্ডিফ টেস্টে দুর্দান্ত জয়ের পর বৃহস্পতিবার লর্ডসে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে থ্রি লায়ন্সরা। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর এক যুগ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের বন্ধ্যাত্ব মেটাতে বেশ আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়া, কিন্তু কার্ডিফের প্রথম টেস্টের পর বদলে গেছে সব হিসেব নিকেশ। ম্যাচের আগে স্বাগতিক ও অজি বিশেষজ্ঞদের কথায় স্পষ্টই আন্ডারডগ ছিল থ্রি লায়ন্সরা, কিন্তু 4 দিনেরও কম সময় অজিদের 169 রানের বিশাল পরাজয় বদলে দিয়েছে পুরো চিত্র। মিউজিক্যাল চেয়ারের মতো আন্ডারডগের তকমাটা এখন অজিদের। সেই সাথে সমর্থকদের সমালোচনার তীর এখন সফরকারীদের ঘিরে। প্রশ্ন উঠেছে অলরাউন্ডার ওয়াটসনের পারফরমেন্স নিয়েও। কার্ডিফে থ্রি লায়ন্সরা সব বিভাগে এক কথায় অসাধারণ খেলেছে।
তাদেরকে সমীহ করেই বলছি, লর্ডসে জয় পেতে অজিদের অসাধারণ কিছু করতে হবে। সিরিজে ফিরতে অসাধারণ পারফরম্যান্সের সাথে অজি দলে কিছু পরিবর্তন প্রয়োজন, বিশেষ করে ওয়াটসনের বদলে মিচেল মার্শকে ফিরিয়ে আনতে হবে। সমর্থকদের প্রত্যাশার ফানুসে হাওয়া দিচ্ছে লর্ডসের ইতিহাস। 1934 সালের পর কখনই লর্ডসের মাটিতে হার মানেনি সফরকারী অজিরা। আর এই মাঠে 14 জয়ের বিপরীতে মাত্র একবার হারের তিক্ততা নিয়েছে সফরকারীরা। অন্যদিকে লর্ডসের পরিসংখ্যান থ্রি লায়ন্সদের পক্ষে না থাকলেও প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় স্বাগতিকরা। সে লক্ষ্যে 13 সদস্যের দল ঘোষণা করেছে ইংলিশরা। কার্ডিফ টেস্টের সেরা একাদশের সাথে অতিরিক্ত বোলার হিসেবে রাখা হয়েছে স্টিভেন পিন ও আদিল রশিদকে। ইংল্যান্ড দলের অন্যান্য সদস্যরা হলেন অ্যালিস্টার কুক, অ্যাডাম, গ্যারি ব্যালেন্স, জো রুট, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলী, ব্রড, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন। শায়লা পারভিন, সময় সংবাদ। ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার দিনের একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রয়ে 14 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে টেবিলের 3ই থেকে গেল সাদা কালো জার্সিধারীরা। সমান ম্যাচে 25 পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে টেবিলের 5 নম্বরে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দু দল। তবে ম্যাচের 29 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোহামেডান, কিন্তু দলের ক্যামেরুনিয়ান ফরওয়ার্ড বলটি গোলপোস্টের বাইরে মারলে নষ্ট হয় সেই সুযোগ। অন্যদিকে ব্রাদার্সের সামনে সুযোগ আসে ম্যাচের 60 মিনিটে। মোহামেডান গোলকিপারের দক্ষতায় নষ্ট হয় সে সুযোগও। এরপর দু দলই গোলের বেশ কিছু নিশ্চিত সুযোগ সৃষ্টি করলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় তা আলোর মুখ দেখেনি। ফলে ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে দু দল। এর আগে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ব্রাদার্স ইউনিয়নের কাছে 1-0 গোলে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অশ্রুসিক্ত নয়নে জীবনের প্রথম ও প্রিয় ক্লাবকে বিদায় জানালেন ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। মাদ্রিদিস্তান প্রেসিডেন্ট ও কোচের আস্থা হারালে অনিচ্ছাকৃতভাবে ক্লাবের সাথে 25 বছরের সম্পর্কের ইতি টানতে হয় ক্যাসিয়াসকে। বিশ্বকাপজয়ী বর্ণিল ক্যারিয়ারের মালিক ক্যাসিয়াসের নতুন ঠিকানা পর্তুগালের ক্লাব পোর্তো। কতবার যে বিশ্বের ভয়ঙ্কর সব স্ট্রাইকারদের রুখে দিয়েছেন সংখ্যাটা হয়তো নিজেই ভুলে গেছেন, কিন্তু গোলবারের অতন্দ্র প্রহরী আজ নিজেই স্তব্ধ, যেন বুঝে উঠতে পারছেন না কি বলবেন, কি করবেন। নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করছেন আবেগ নিয়ন্ত্রণ করতে, কিন্তু এ যাত্রায় ব্যর্থ তিনি। এছাড়া আর কি বা করার আছে ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের? কারণ অনাকাঙ্ক্ষিতভাবেই যে শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে তার 25 বছরের সম্পর্ক। মাত্র 9 বছর বয়সে মাদ্রিদিস্তানদের সাথে সম্পর্কের শুরু ক্যাসিয়াসের। বয়সভিত্তিক দলের সিঁড়ি বেয়ে 18 বছর বয়সে রিয়ালের জার্সি গায়ে 1999 সালে অভিষেক হয় তার। এর 1 বছর পর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের জয়ের সঙ্গী ক্যাসিয়াস ইঙ্গিত দিয়েছিলেন গোলরক্ষকদের ইতিহাসটা নতুন করে লিখবেন তিনি। হয়েছেও তাই। রিয়াল মাদ্রিদের হয়ে 5টি লা লিগা শিরোপা, 2টি কিংস কাপ, 3টি চ্যাম্পিয়ন্স লিগ ও একবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই স্প্যানিশ তারকা। দুর্দান্ত নজরকাড়া সেভ উপহার দেয়া ক্যাসিয়াসকে মাদ্রিদিস্তান সমর্থকরা ডাকতো সেন্ট ক্যাসিয়াস নামে। শুধু ক্লাবের নয়, জাতীয় দলের জার্সি গায়েও সফল তিনি। স্পেনকে বিশ্বকাপ শিরোপার সাথে দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেন এই গোলরক্ষক। জাতীয় দল ও ক্লাবের হয়ে অসামান্য কীর্তি গড়া ক্যাসিয়াসের বিদায় বেলাটা মধুর হলো না। রাউল গঞ্জালেসের পর মাদ্রিদিস্তান জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্যাসিয়াসের বিদায়টাও হলো রাউলের মতো অনাকাঙ্ক্ষিত। কোচ ও ক্লাব প্রেসিডেন্টের চক্ষুশূল হয়ে ওঠায় ক্যাসিয়াসকে রীতিমতো ছুঁড়ে ফেলে দেওয়া হলো বার্নাবু থেকে। এখানে আমি সবাইকে বিদায় জানাতে এসেছি, বিশেষ করে মাদ্রিদিস্তান সমর্থকদের। ভালো গোলরক্ষক বা ফুটবলার নয়, সবাই একজন ভালো মানুষ হিসেবে আমাকে মনে রাখুক, এটাই আমার প্রত্যাশা। রিয়ালের হয়ে বিদায় বেলাটা অশ্রুসিক্ত হলো পোর্তোর হয়ে আবারও বিশ্বকে মাত করার প্রত্যয় জানালেন ইকার ক্যাসিয়াস। শায়লা পারভিন, সময় সংবাদ। এবার উইম্বলডনের খবর। টেনিস দ্বৈরথে রোমাঞ্চ ছড়িয়ে জয়ের পতাকা ওড়ালেন জোকোভিচ। ছেলেদের এককে ফেডারারকে হারিয়ে মর্যাদার উইম্বলডন জিতেছেন টেনিস বিশ্বের শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। দুর্দান্ত ফাইনালে তিনি দ্বিতীয় বাছাই সুইস তারকা রজার ফেডারারকে হারিয়েছেন 7-6, 6-7, 6-4 ও 6-3 গেমে। এটি জোকোভিচের নবম গ্র্যান্ড স্ল্যাম ও তৃতীয় উইম্বলডন শিরোপা। ট্রফি হাতে এই উল্লাস যেন তাকেই মানায়। দীর্ঘ লড়াইয়ের পর টেনিস বিশ্বের প্রতাপশালী ফেদেরারকে হারিয়েই এই ট্রফিতে চুম্বন দিলেন জোকোভিচ।
পরিসংখ্যানের মারপ্যাচে অবশ্য ম্যাচের আগে কিছুটা এগিয়ে ছিলেন ফেদেরারি, তবে মাঠের লড়াইয়ে যে উত্তাপ ছড়াবে তা আগে থেকেই আঁচ করা ছিল অনেকের। হলো দুজনের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে তীব্র লড়াইয়ের পর সেটি গড়ায় টাই ব্রেকারে, যেখানে 7-6 গেমে সেটটি বাগিয়ে নেন জোকো। সেটটি অবশ্য মাঠে গড়িয়েছে প্রায় 45 মিনিট। মাঝে অবশ্য বৃষ্টির বাগড়াও ছিল, তবে মাঠে আসা দর্শকদের বিনোদন যেন 16 আনাই পরিপূর্ণ করে দিচ্ছিলেন এই দুই টেনিস তারকা। দ্বিতীয় সেটেও চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ট্রাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেটে জোকোকে 7-6 গেমে হারিয়ে ম্যাচে ফিরে আসেন ফেডেক্স। এই সেটে লড়াই চলে 65 মিনিটের মতো। তবে তৃতীয় সেট থেকেই ম্যাচে একতরফা দখল নিয়ে নেন সার্বিয়ান জোকো। জয় পেতে কিছুটা কষ্ট হলেও 6-4 গেমে জিতে সেই সেটটি নিজের পকেটে পড়েন এই সার্বিয়ান। আর চতুর্থ সেটে 6-3 গেমে ফেদেরারকে পাত্তা না দিয়ে এবছর সপ্তমবারের মতো গ্রাস কোর্টে জয় পান জোকোভিচ। উইম্বলডনের মতো আসরে অষ্টমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ হারালেন ফেদেরার। যদি জিততে পারতেন তাহলে এককভাবে সর্বোচ্চ উইম্বলডনের শিরোপার মালিক হতেন ফেডেক্স। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে দলগুলো সাজিয়ে নিচ্ছে নিজেদের, কেউ আবার এরই মাঝে সেরে ফেলেছে দলবদলের কাজ। সেই ধারাবাহিকতায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ নতুন দুই মুখের দেখা পেলেও তাদের বিদায় জানাতে হয়েছে বাস্তিয়ান শোয়ানস্টাইগারকে। তাই তাকে ছাড়ায় পুরো দল নিয়ে ঘরের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় প্রথমবারের মতো ভক্তদের সামনে হাজির হলো বাভারিয়ানরা। পুরনো ফুটবলারদের বিদায়ী সংবর্ধনা আর নতুন ফুটবলারদের আগমনী বার্তার মধ্য দিয়ে আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুম। 2015-16 মৌসুমে মাঠে নামার আগে তাই ক্লাবগুলো পুরোপুরি প্রস্তুত নিজেদের গুছিয়ে নিতে। তারই ধারাবাহিকতায় মৌসুম শুরুর আগে নতুন মুখের সমন্বয় গড়া দল নিয়ে প্রথমবারের মতো ভক্তদের সামনে হাজির হলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মিউনিখের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় একদিকে ভক্তরা যেমন অপেক্ষা করছিলেন নতুন ফুটবলারদের এক নজর দেখার, তেমনি এমন অনেকেই ছিলেন যাদের মনের ক্ষত হয়তো তখনও শুকায়নি প্রিয় ফুটবলার বাস্তিয়ান শোয়ানস্টাইগারকে বিদায় জানানোর। বাস্তিয়ান এমন একজন ফুটবলার যে বায়ার্ন মিউনিখের হয়ে অনেক কিছু অর্জন করেছে। ও আমাদের সাথে 17 বছর ছিল, আর এই 17 বছরে প্রতিটা পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে বায়ার্নের পাশে ছিল বাস্তিয়ান। বুন্দেসলিগা, জার্মান কাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সবকিছুই এই ক্লাবের হয়ে অর্জন করেছে ও। আমরা একই মৌসুমে 5টি শিরোপাও জিতেছি, কিন্তু এটাই বাস্তবতা, সবাইকেই একদিন বিদায় জানাতে হয়। এদিকে বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের হয়ে খেলতে পারাটাকে চ্যালেঞ্জের পাশাপাশি সৌভাগ্যের বলে দাবি করছেন সদ্যই ক্লাবটিতে যোগ দেয়া দুই নতুন মুখ ডগলাস ও জশুয়া। বায়ার্ন মিউনিখে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে আমার, তবে আমি চাইবো খুব দ্রুতই এই ক্লাবের হয়ে ভালো কিছু উপহার দিতে। আমি আগে যেখানে দ্বিতীয় বা তৃতীয় লিগে খেলতাম সেখানে এখন বায়ার্ন মিউনিখের মতো এত বড় ক্লাবের হয়ে খেলবো। আরো ভালো লাগে যখন ভাবি বায়ার্ন আমাকে আগ্রহ করে তাদের ক্লাবে ডেকেছে। এটা আসলেই অনেক সম্মানের। পুরনোকে হারানোর ব্যথা ভুলে নতুনদের সমন্বয় করা দল নিয়ে আসন্ন মৌসুম জয় দিয়ে শুরু করবে বায়ার্ন, এমনটাই প্রত্যাশা এখন বাভারিয়ান ভক্তদের। ফারজানা মুমু, সময় সংবাদ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।